টু ব্রাইড একাডেমি। আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকের আমাদের সাথে রয়েছে, আজকের আমাদের পডকাস্টিং এ রয়েছেন সৌভিক পতি স্যার, এসএসসি ডকুমেন্টস ভেরিফিকেশন অফিসার, বর্তমানে চেন্নাইতে কর্মরত এবং ওনার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে এসএসসি কি করে প্রিপারেশন নিতে হবে সেই গাইডেন্স কিন্তু উনি দিয়ে থাকেন। এসএসসি ফর্মার ডিবি অফিসিয়াল বলে একটি ইউটিউব চ্যানেল, আপনারা সেটা প্রত্যেকেই ভিজিট করতে পারেন। আজকের স্যারকে আমাদের চ্যানেলে আনার কারণ কি, প্রধান উদ্দেশ্য হচ্ছে একই সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন কিভাবে নেব, কারণ স্যার আমাদেরই রাজ্যের একজন ক্যান্ডিডেট, সেখানে রাজ্যের প্রিপারেশনও নিত, সাথে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রিপারেশন নিত। আজ তিনি সিলেক্টেড, অলরেডি পাঁচটা চাকরিতে সিলেক্টেড তিনি হয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের। রেলওয়ের দুটি বড় বড় চাকরিতে সিলেক্টেড হওয়ার পরেও কিন্তু তিনি এখন রয়েছেন এসএসসি ডিভি অফিসার হিসাবে। পুরোটাই শুনবো, এসএসসি গ্রুপ ডি কোথায় ফর্ম ফিল আপ করলে কাট অফ মার্কস কম যাবে, এসএসসি গ্রুপ ডি কোন ওয়েতে প্রিপারেশনটা করলে একদম সাকসেসের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, এবং এনটিপিসি, এখন সামনে আরপিএফ রয়েছে, রেলের অনেকগুলি ভ্যাকান্সি আছে এবং তার পরীক্ষা রয়েছে। কি কি উপায়ে আমরা অবলম্বন করে যদি প্রিপারেশনটা করতে পারি তাহলে আমরা সাকসেসের কাছে পৌঁছে যেতে পারবো, সেইগুলো সমস্ত প্রশ্ন স্যারের কাছ থেকে জেনে নেবো। স্যার, আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথমে তো থ্যাংক ইউ সন্দীপ, আমাকে এই পডকাস্টে ইনভাইট করার জন্য। তো প্রথমে যদি আমি আমার নিজের কথা পরে বলবো, আগে প্রথম কথা হচ্ছে যে যারা এখন গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, চাहे স্টেট হোক কি সেন্ট্রাল হোক, প্রথমে একটা কথাই তারা মনে রেখো যে তোমরা সকলেই যোদ্ধা, এবং এই লড়াইটা করার সাহস অনেকেই দেখাতে পারে না। তো তোমরা সেই লড়াইটা যখন করছো, তো তোমাদের মধ্যে অনেক কিছু আছে, সেই কিছুটাকে তোমাকে পরে এক্সামের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সন্দীপের ব্যাপারে আমি বলি, সন্দীপ এই মাঝখানে যে তোমাদের বিভিন্ন রকমের যে আন্দোলনের কথাবার্তা চলছিল, আমি ওর টেলিগ্রাম গ্রুপে অনেক দিন থেকেই আছি, শুধু আন্দোলনের জন্য না, অনেক আগে থেকে আমি ওর গ্রুপে আছি। ওর কথাবার্তা, ওর জিনিস আমার ভালো লেগেছিল। বাট একটা জিনিস আমি বলি, যেটা সামনে থেকে লিড করার ব্যাপারটা না, তোমরা যারা হয়তো পুলিশের এক্সাম দিচ্ছ, লিডারশিপ রোলটা খুব ইম্পর্টেন্ট। তো ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে ও সামনে থেকে যে তোমাদের এই আন্দোলনের ব্যাপারটাকে লিড করছে। দেখো, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলা সহজ, বাট সামনে থেকে কিছু করাটা পসিবল অনেকের পক্ষেই হয় না, ও সেই জিনিসটা করেছে। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে, আমি আমার নিজের ব্যাপারে বেশি কিছু বলবো না, একদম ছোট্ট কয়েকটা কথাতে বলবো। ব্যাপার হচ্ছে, দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমি যখন করি, সেটা কারেন্টলি এখন যা সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনে এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশন করে না। 2021 সালে যত রিক্রুটমেন্ট হয়েছে তারপর থেকে এসএসসি ডাইরেক্ট ডিভি করা বন্ধ করে দিয়েছে। তার জন্যই আমার চ্যানেলের নাম ফরমার এসএসসি ডিভি অফিসিয়াল। আমি আগে ছিলাম, নট নাও, এটা আমি আগে সবার আগে ক্লিয়ার করি। ব্যাপার হচ্ছে, আমি এখন বর্তমানে মিনিস্ট্রি অফ মাইন্স, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পোস্টেড, লেভেল 6 এর পোস্ট সেন্ট্রালের। তো যে ডিভি অফিসিয়ালের ব্যাপারটা, সেটা আমি পরবর্তীতে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে এসএসসি সাদার্ন রিজনে পাঠানো হয় চেন্নাইয়ে, যে 2021-এর যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে, যেগুলো বড় বড় রিক্রুটমেন্ট, বেসিক্যালি সিজিএল, সিএইচএস, এমটিএস, তার ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য আমাকে দেওয়া হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে এনটিপিসি গ্রুপ ডি একবার দিয়েছিলাম, যখন খুবই ছোট, মানে জাস্ট হয়েছে, তারপরে একটা চলো পরীক্ষা দিচ্ছি, খুব মনের আনন্দে পরীক্ষা দিয়েছিলাম। তো তখন ভাই সত্যি কথা, তখন জাস্ট এইচএস পাস করে ফার্স্ট ইয়ার হবে, তখন প্রিপারেশন বলতে কিছু নেই, পাস করতে পারিনি, সহজ কথা। তারপরে এনটিপিসি, হ্যাঁ এনটিপিসি ক্লিয়ার করেছিলাম। তারপরে মেন্সের জন্য করতে যাইনি, কারণ আমার সিলেকশন হয়ে গেছিল। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট, রেলের একটা জায়গা, আমার ফ্যামিলি একটু রেল রিলেটেড আর কি, মানে রেলে অনেকেই আছে। দাদু ছিলেন আর কি ডিআরএম, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ছিলেন আদ্রা ডিভিশনের, তো সেখান থেকে একটা ভালো লাগার জায়গা আছে। তো রেলে যেই ক্লিয়ার করেছিলাম, বাড়িতে এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ে আছে, বাট কারেন্ট যে ডিপার্টমেন্টে আছি সেটার প্রমোশনাল অ্যাসপেক্ট বেটার, জব স্যাটিসফ্যাকশন আমার ওটার থেকে বেটার, তো তার জন্য আমি এখানে থেকে গেছি, ওটা জয়েন করিনি। বাহ, বেশ, তাহলে আমরা আজকের একজন কম্প্যাক্ট রেলের অ্যাসপিরিয়েন্ট কে পেয়ে গেছি, যিনি ছোটবেলা থেকেই রেলকে দেখে বড় হয়েছে এবং রেলের এত বড় বড় চাকরি তিনি ক্র্যাক করেছেন। তো আমাদেরকে, আমি মনে করি এর থেকে সুবর্ণ সুযোগ আমরা পাবো না, আমার দর্শকরাও পাবে না, যে একটা প্রপার গাইডেন্স দিতে পারবে। সামনে রেলের গ্রুপ ডি রয়েছে এবং এনটিপিসি রয়েছে, আরপিএফ, এসআই কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো দাদার কাছ থেকে সমস্তটাই শুনবো।
কোন প্রপার ওয়েতে আমরা যদি প্রিপারেশনটা করি তাহলে সাকসেসের কাছাকাছি পৌঁছাতে পারবো। বিশেষ করে রেলের গ্রুপ ডির দিকে সবাই ফোকাস রয়েছে অনেকের, একদম কারণ একদম। যারা পুলিশের প্রিপারেশন নেয় তারা কিন্তু গ্রুপ ডিটাকে একটা অপরচুনিটি বলে মনে করে। হুম হুম। আজ হয়তো ভ্যাকান্সিটা একটু কম আছে কিন্তু রেলের ভ্যাকান্সি বেড়ে যেতে সময় লাগবে না। সেই ক্ষেত্রে রেলের গ্রুপ ডিটাকে টার্গেট করে কোন কোন জোনে ফর্ম ফিল আপ করবে, কারণ এই যে জোন চয়েস করাটা এটাও একটা বড় ম্যাটার। একদম অনেকে 50 পেয়ে চাকরি পেয়ে গেছে কিন্তু অনেকে 70 পেয়েও চাকরি পায়নি। ঠিক। তো এটা একটা বড় ফ্যাক্ট। এই পুরো বিষয়টা কিভাবে করবে, মানে কোন কোন জোনে প্রিপারেশন নেবে, বিশেষ করে যাদের বয়স একদম শেষে, যাদের যেন তেন প্রকার একটা চাকরি দরকার, যাদের বয়স কম আছে তো ঠিক আছে কলকাতা জোন খুব ভালো জোনে ফিল আপ করে দিল, তাদের কাছে কোনো ম্যাটার নয়। কিন্তু যাদের কাছে বয়সটাও নেই, শেষ গোড়ায় চলে গেছে এবং পরিবারের রেসপন্সিবিলিটি রয়েছে তাদের ঘাড়ে, তাদের ক্ষেত্রে একটা চাকরি কিভাবে সঠিক জোন চুজ করবে এবং প্রিপারেশনটা কিভাবে নেবে। আচ্ছা, প্রথম কথা বলছি জোন চয়েসের ব্যাপারটা। যাদের বয়সটা একটু বেশির দিকে, যাদের কাছে অপশন একটু কম আছে, তাদের জন্য আমি একটা কথা বলি যে তোমার যখন একটা চাকরি লাগবে, তো তুমি পোস্টিং লোকেশন দেখো না যে আমার কোথায় পোস্টিং হচ্ছে। তো যদি বলি যে কাট অফ কম জোন, তো কাট অফ কম জোনের মধ্যে সাউথের যেগুলো জোনগুলো আছে বা সাউথের যে জায়গাগুলোতে তোমার পোস্টিং হয়, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, এদিকে ত্রিবান্দ্রম হোক, ওদিকে হায়দ্রাবাদ হোক, তো এইগুলোতে তুলনামূলকভাবে কাট অফটা কম যায়। এই কারণে, কারণ এদের সাউথ ইন্ডিয়ানদের, আমি যেহেতু নিজে চেন্নাইয়ে থাকি তাই মেন্টালিটিটা আমি বুঝি, এদের একটু মানে গভর্নমেন্ট সার্ভিসের দিকে ঝোঁকটা আমাদের যারা বাঙালি বা বিহারি এদের তুলনায় গভর্নমেন্ট সার্ভিসের দিকে ঝোঁকটা কম। আর এরা একটু স্যালারিটা বেশি দেখে, যে প্রাইভেট জবে হয়তো স্যালারি বেশি পাবে বলে ওইদিকে ঝোঁকটা বেশি। রেলের গ্রুপ ডি তো জানো লেভেল 1 পোস্ট, তো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে লো পেইং লেভেল জব হচ্ছে গ্রুপ ডি। আমি কাউকে ডিমোরালাইজ করছি না, জাস্ট বলছি আমি এই জিনিসটা। তো এই জন্য এদের প্রতি এই সার্ভিসটার প্রতি মানে শুধুমাত্র গ্রুপ ডি কেন, যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের প্রতি এই সাউথ ইন্ডিয়ানদের ঝোঁকটা একটু কম, তাই কাট অফ তুলনামূলকভাবে তোমার সাউথ ইন্ডিয়াতে কম যাবে। সেকেন্ড জিনিস হচ্ছে, আমরা হয়তো হিস্টোরিক্যালি জিনিসটা দেখেওছি। এরপরে সেকেন্ড পজিশন হচ্ছে তোমার নর্থ ইস্টে গুয়াহাটিতেও, যেহেতু ওখানে জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা একটু আলাদা, মানে ওখানে একটু ডিফিকাল্টিটাও বেশি, তো সাধারণত ওই জন্য লোকে যেতে চায় না। আর অনেকে ব্যাপারটা হচ্ছে ধারণা নেই যে ট্রান্সফারটা হয়ে যায়, হয়তো ভাবে যে একজনে ঢুকলাম মানে ওই জন্যই সারা জীবন কাটাতে হবে, এই জন্য এই জোনগুলোতে লোকে যেতে কম চায়। তো এগুলোতে স্বাভাবিকভাবে কাট অফটা একটু কম যায় মানে বাকি জোনগুলোর তুলনায়। আর যদি হাই কাট অফ জোনের, মোটামুটি তোমরা জানো কলকাতা তো মানে আলাদাই লেভেলে থাকে। একদম একদম। ভয়ঙ্কর জোন যাকে বলে কলকাতা, প্রয়াগরাজ, দিল্লি ইভেন। মহারাষ্ট্রতে মোটামুটি মুম্বাইয়ে দুটো জোন যেমন আছে, তোমার সিআর আছে, ওয়েস্টার্ন রিজন আছে, দুটো। তো এবারে ভ্যাকেন্সিটা খুবই বেশি। তো যদি তুমি ভাবো যে চলো এখানে কাট অফ কম যাবে, বাট সাউথ ইন্ডিয়াতে হয়তো সেই রকম ভাবে আমি গুছিয়ে উঠতে পারবো না, তাহলে তুমি ওয়েস্টার্ন রিজন বা সেন্ট্রাল রিজন ফিল আপ করতে পারো মুম্বাই। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, দেখো এখন যে সেভেন্থ পে কমিশন চলছে, সেভেন্থ পে কমিশনে একটা লেভেল 1 এর যা স্যালারি এক্স ওয়াই জেড বিভিন্ন সিটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে বেঁধে দিয়েছে। এবারে এক্স সিটির মধ্যেও কয়েকটা সিটি আমি বলি, দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, কিছুটা চেন্নাই, এই সিটিগুলোতে কস্ট অফ লিভিং যেহেতু অনেকটা বেশি, তো এখানে লেভেল 1 এর সার্ভিসে তোমার সেভিংস কিন্তু খুবই কম হবে ভাই। তো এই জিনিসটাও একটু মাথায় রেখো, কারণ তুমি চাকরি করবে তারপরে যদি তোমাকে বাড়ি থেকে টাকা চাইতে হয় সেই জিনিসটা যেন না হয়। ভাই মুম্বাইয়ে যাবে, মুম্বাইয়ে থাকার খরচা খাওয়ার খরচা অনেক বেশি পড়ে যায়। তো সেই জিনিসটা একটু মাথায় রেখে কিন্তু জোনটা সিলেক্ট করো। যাদের সামনাসামনি বাড়ি তাদের কোনো সমস্যা নেই, যে মহারাষ্ট্রের ক্যান্ডিডেট সে মুম্বাই সিলেক্ট করবে তা ওর কোনো সমস্যা নেই। বুঝেছি, কিন্তু যারা দূর তোমার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি ওখানে গিয়ে তোমার কিন্তু খরচাটা বেশি হয়ে যাবে, ওই জিনিসটা ভেবে চলো। আলটিমেটলি ভাই ওটা ম্যাটার করবে। তুমি একটা মুম্বাইয়ে ওয়েস্টার্ন রিজনে পড়ে আছো, তোমার এদিকে কোনো সেভিংস নেই, ওরকম চাকরি করে তুমি কি করবে? তার থেকে বাড়িতে তুমি টিউশন পড়াও। আমি একদমই তাই। একদম মোদ্দা কথা বলছি। একদম একদম রিয়েল ফ্যাক্ট পুরোটাই তুলে ধরলেন। একদম কোন জায়গায় করবে, কেন করবে, সেখানে করলে কি বেনিফিট থাকবে পুরোটাই বলেছে। জোন সিলেকশন হয়ে গেল এবং যাদের বয়স শেষের দিকে অবশ্যই যেই পোস্টগুলিতে ভ্যাকান্সি বেশি রয়েছে সেগুলিতেই ফিল আপ করবে। হ্যাঁ, এটা করতে পারো একদম। বলার অপেক্ষা রাখে না। এবার পরের প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন একটু আলাদা
স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন তুলনামূলকভাবে আলাদা। এই দুটো প্রিপারেশন কিভাবে ব্যালেন্স করে চলবে? দেখো, প্রিপারেশন যেহেতু আমি দুটো দিকেই নিয়েছি, আমার যেটুকু ধারণা তার রেসপেক্টে বলছি, অত বিশাল কিছু হয়তো বলতে পারবো না, যেটুকু আমি বুঝি সেটুকু বলি। ব্যাপার হচ্ছে স্টেটের সাথে সেন্ট্রালের যে এক্সাম প্যাটার্ন না, এক্সাম প্যাটার্নটা কিছুটা ডিফারেন্ট। তুমি ধরো স্টেটের যেগুলো নর্মাল লেভেল এক্সাম, যেগুলো পিএসসি ক্লার্কশিপ বলো, বা ওদিকে তোমার যেমন ফুড এসআইর এক্সাম হলো, বা পুলিশের এক্সাম বলো, বা আরো হয়তো যেগুলো মোটামুটি একটা ডাব্লিউবিসিএস বাদ দিয়ে বলছি, এগুলোতে মোটামুটি তোমার যে জিকে জিএস সেটা ছাড়া ম্যাথ আর রিজনিং, সেটাও খুব একটা যে বিশাল টপ লেভেলের ইয়েতে থাকে সেটা না। একটা যেগুলো একটু বড় লেভেলের পরীক্ষা সেখানে একটু হাই লেভেলের আসে, বাকি মোটামুটি তোমার মাধ্যমিক লেভেলের তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করে নাও তোমার অঙ্ক আটকাবে না খুব একটা। ডাব্লিউবিসিএস এ আটকাবে ভাই, ডাব্লিউবিসিএস তাও একটু হায়ার লেভেলের ম্যাথ থাকে, বাট তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল দিচ্ছ, এসআই দিচ্ছ, মাধ্যমিক লেভেলের অঙ্ক করে যাও, এনাফ। কিন্তু আর বাকি, হ্যাঁ বলো। রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স ম্যাথ আসে, যেমন জিওমেট্রি পার্ট আসে, ত্রিকোণমিতি আছে, এপিজিপি এগুলো আসে। তো হ্যাঁ, এবারে সেগুলো যদি বলো এপিজিপি, এপিজিপি আমাদের তুমি যদি পরবর্তীতে সিলেবাস দেখো না, এপিজিপি তুমি 10th সিলেবাসে পাবে। দেখো, রেলওয়ে একটা ইয়ে জিনিস, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জিনিস। তুমি সিবিএসসি ইয়ে দেখো, সিবিএসসির ক্লাস 10 এর সিলেবাস দেখো, এপিজিপি তুমি ওখানেও পাবে। সিবিএসসি এখন আলটিমেটলি ওরা কিন্তু, তুমি ওর উপর কিন্তু চাপাতে পারবে না যে তুমি ভাই আমাকে উপরের লেভেলে কোশ্চেন করছো। ও বলবে আমি তো 10th এরই কোশ্চেন করছি। বেশ বেশ, তার মানে আমার একটু যারা জিওমেট্রি পার্টটাকে ভয় পায়, যারা ত্রিকোণমিতিটাকে ভয় পায়, সেটাও করতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা একদম থাকবে, থাকবে। এনটিপিসি তেও মোটামুটি তোমার যে লেভেলের অঙ্ক থাকে, ওই লেভেলের একদম হয়তো 100% না হলেও ওর তুমি 70-80% ওই লেভেলের ম্যাথ তুমি গ্রুপ ডি তেও এক্সপেক্ট করো, কারণ কোশ্চেন সেটার একই। ও ভুলে যাবে কার জন্য ইয়ে করছি, ও এরকম ভাবে যে শুধু 10 এর আমার ওই যে আমার ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে যে বই পড়েছি শুধুমাত্র ওইটা করব, ওটাই আমার 10th, ওটা ভেবে করো না। কিন্তু সিবিএসসি সিলেবাস 10th এর দেখে তারপর কিন্তু ম্যাথ প্র্যাকটিস করো। আচ্ছা, আর যে এনটিপিসি প্রিপারেশন নিচ্ছে তার ক্ষেত্রে গ্রুপ ডির জন্য আলাদা এফোর্ট দিতে হবে কি না? দরকার নেই, দরকার নেই, দরকার নেই। রিটেন এক্সামের জন্য কোনো আলাদা এফোর্ট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ভাই ফিজিক্যালটা একটু করে নিও, ওটা দরকার আছে, বা রিটেন এক্সামের জন্য আলাদা করে দরকার নেই। আচ্ছা, রেলের জন্য কোন ম্যাথের বইটা ফলো করবে? আরিয়ান্ত নাকি অন্য সত্যি কথা বলতে, মানে আমার এই বিষয়টাতে একটু আইডিয়া কম, কারণ আমি ম্যাথের জন্য যখন কম্পিটিটিভ স্টাডিজ করেছি, আলাদা করে কোনো বই আমি ফিলাপি মানে পড়িনি আসলে। আচ্ছা, আমার যেটুকু আমার ফাউন্ডেশনাল ইয়ে ছিল আপ টু এইচএস, মাধ্যমিক প্লাস এইচএস দুটো কথা বলছি। মাধ্যমিকে যেমন আমি মোটামুটি তোমার 2-3টে বই আলাদা করে করতাম, যেমন আমাদের যেটা সিলেবাসের বই ছিল সেটা, তারপর কেশব নাগ, দা ফেমাস গুরুদেব মানুষ, আর শৈলেন্দ্রনাথ ঘোষ, না অনেক পুরনো আমার বাবার একটা বই ছিল। তো এই 3টে বই মোটামুটি মাধ্যমিক লেভেলে শেষ করেছিলাম। তো এই 3টে ইয়ের থেকে 10th এর ইয়ে তৈরি হয়ে গেছিল। আর যারা এইচএস মোটামুটি সায়েন্স নিয়ে পড়েছে, এসএন দে নামটার সাথে সবাই পরিচিত, ভাই এসএন দে ক্লিয়ার করো, বাকি সব দেখতে হবে না এইচএস এ। ম্যাথের প্রবলেম গেল। এবার জিকে আমরা যতই পড়ি না কেন, জিকের কোনো শেষ নেই, এবং সাথে একদম। কারেন্ট রেলের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই দুটো খুব মারাত্মক পার্ট। এই দুটোকে কিভাবে আয়ত্ত করব? দেখো, স্ট্যাটিক জিকের কথা যদি বলি, স্ট্যাটিক জিকের জন্য আমি সবাইকে একই কথা বলি যে ভাই 3টে জিনিস পড়ো স্ট্যাটিক জিকের মধ্যে, কিন্তু ইনক্লুডিং তোমার জিকে প্লাস জিএস। যেহেতু তোমার রেলের ক্ষেত্রে আলাদা করে জিএসটা হচ্ছে, জিএসটার জন্য আলাদা মার্কস আছে, এসএসসি তে কিন্তু আলাদা করে জিকে জিএস থাকে না, পুরোটা মিলে একদম 25টা কোয়েশ্চেন থাকে। এক্ষেত্রে তোমার গ্রুপ ডি তে কিন্তু ওর জন্য আলাদা ওয়েটেজ আছে। তো এটা আমরা এটাকে নর্মালি স্ট্যাটিক জিকে বলি, জিএসটাকেও স্ট্যাটিক জিকের পার্ট হিসাবে আমরা ধরে নিই এসএসসি যারা পরীক্ষা দেয়। এবারে স্ট্যাটিক পার্টটা যখন আমি বলছি, তো তার মধ্যে তোমরা ধরে নাও যে আমি জিএসও বলছি, জিকেও বলছি, ঠিক আছে? যখন স্ট্যাটিক বলবো, স্ট্যাটিক জিকে, তো এইটা মোটামুটি তরুণ গোয়েল পড়তে পারো। তরুণ গোয়েল আমার পার্সোনাল ফেভারিট। তারপর লুসেন্ট, আর ওদিকে মনোহর পান্ডে। প্লাস যদি তোমার তারপরও যদি টাইম বাঁচে, তো উপকার্স বলে একটা, উপকার্স এভার লেটেস্ট বলে একটা বই পায়, ওটা ইউপিএসসি ক্যান্ডিডেটরাও পড়ে, উপকার্স এভার লেটেস্ট। তো যদি এগুলো পড়ার পর তোমার টাইম বাঁচে, উপকার্স কিনে নাও। বেশ, তাহলে জিএস নিয়ে অনেকের আর কোনো
প্রবলেম রইলো না। দাদা যেই বইগুলির নাম বললো খুবই ফেমাস বই, মনোহর পান্ডে বিশেষ করে, এবং সেন্ট্রালের জন্য মনোহর পান্ডে খুবই ভালো। একদম আমি দেখেছিলাম একটা সময়, আছে আমার কাছে, টেবিলে আছে বইটা, মনোহর পান্ডে খুবই ভালো বই। নীল নীল কালারের বইটা। আরিয়ান পাবলিকেশনের। হ্যাঁ ঠিক ঠিক, খুবই ভালো বই। এবার চলে আসবো জিআই। জিআই তে সবই ঠিক আছে, কিন্তু স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়, প্রত্যেকের মাথা ঘুরে যায় ওখানে, এবং টাইম টেকিং, ওটা টাইম খেয়ে নেয়, ভাবতে গিয়ে টাইম চলে যায়। এই হুম জায়গাটাকে ম্যানেজ করবো? দেখো, আমি পার্সোনালি যে জিনিসটা ফলো করতাম, যে তোমার স্টেটমেন্ট কনক্লুশন মানে স্টেটমেন্ট হচ্ছে তোমার গীতা। তুমি স্টেটমেন্টের বাইরে কিচ্ছু জানো না। তুমি যতই তোমার মনের থেকে ইনস্টিংক্ট আসুক যে ভাই এটা তো হতে হবেই, এই জিনিসটা তো হবেই, এই জিনিসটা নিজের মনে কখনো আনতে দেবে না। তোমার স্টেটমেন্টে যা লেখা আছে সেটাই ঠিক, ওই স্টেটমেন্টের বাইরে জগতে কিচ্ছু নেই, ও সব ভুল। স্টেটমেন্ট অনলি কি। আরেকটা জিনিস আমি স্টেটমেন্ট কনক্লুশনের মধ্যে যে জিনিসটা নিজে করতাম সেটা হচ্ছে তোমার ইয়েকে নিতাম। আহ, ধরো সাপোজ বলা আছে অল ট্রিজ আর প্ল্যান্টস, ঠিক আছে, এবারে সেটা আমি ডায়াগ্রাম এঁকে নিলাম, প্লাস আরেকটা স্টেটমেন্ট দিল তার ডায়াগ্রাম এঁকে নিলাম। এবারে ডায়াগ্রাম এঁকে করার মধ্যে আচ্ছা এই জিনিসটা আমি এক কাজ করব, সন্দীপ তোমার টেলিগ্রাম গ্রুপে আমি একটা একটা সিঙ্গেল একটা A4 সাইজের পেজ দেবো ওখানে, ঠিক আছে, তুমি চাইলে তোমার ইউটিউবেও শেয়ার করতে পারো বা গ্রুপেও শেয়ার করতে পারো। আমি তোমাকে একটা সিঙ্গেল A4 সাইজের পেজ দেবো, তোমার স্টেটমেন্ট কনক্লুশনে কোনো প্রবলেম কোনোদিন হবে না, জাস্ট ওটুকু একটা পেজ ফলো করবে ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কারণ অনেকেই উপকৃত হবে, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই অবশ্যই জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। একদম, আমি তোমাকে ওটা দিয়ে দেবো A4 সাইজের একটা ইয়েতে লিখে, আমি ওই জিনিসগুলো মাথায় রাখবে, কয়েকটা রুলস এনাফ। বেশ বেশ। তো আমরা তাহলে গ্রুপ ডি সম্বন্ধে কিন্তু অনেকটা ভালো আইডিয়া আমরা পেয়ে গেলাম, ম্যাথটা কিভাবে এগোবো, ঠিক আছে, এবং জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সাথে জিআই। কারণ এখানে ইংলিশ নেই, এই কটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু হুম প্রিপারেশন। এবার এবার চলে আসবো মক টেস্ট। মক টেস্টটা আমাদের প্রিপারেশনে কতটা রোল প্লে করে? কারণ মক নিশ্চয়ই। টেস্ট দেয় না, ভাবে পড়ছি মানে ঠিক আছে, পড়ছি তো আমি তো অনেকক্ষণ, 5 ঘন্টা 6 ঘন্টা পড়লাম, সেলফ স্যাটিসফ্যাকশন আসছে, চলো চলে হয়ে গেল। কিন্তু মক টেস্ট অনেকে দেয় না, তো মক টেস্টের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলো। দেখো, মক টেস্ট হচ্ছে এমন একটা জিনিস যে সেলফ অ্যাসেসমেন্ট করার তোমার কাছে অন্য কোনো অপশন নেই মক টেস্ট ছাড়া। তুমি একটা প্রিপারেশন নিচ্ছ, এবারে প্রিপারেশন নিতে নিতে তোমার লেভেলটা কোনখানে, তুমি সেটা যতক্ষণ না মক টেস্ট দেবে তুমি বুঝতে পারবে না। এবারে বিষয় হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা হোক কি স্টেটের পরীক্ষা হোক, বিশেষ করে সেন্ট্রালের যেখানে তোমার টাইম কম থাকে, সেখানে মক টেস্ট না দিলে না তোমার ওই স্পিডটা কোনোদিন আসবেই না। সাপোজ তোমাকে যদি 1 ঘন্টা 100টা কোশ্চেন সলভ করতে বলা হয়, তুমি মক টেস্ট না দিলে বুঝতেই পারবে না তুমি আলটিমেটলি 1 ঘন্টাতে 60টা করছো না 70টা করছো না 80টা করছো। তো তার ঠিক। সাথে সাথে মক টেস্ট হচ্ছে তোমাকে নিজের সেলফ অ্যাসেসমেন্ট তুমি করতে পারবে, তোমার কোথায় খামতি রয়েছে, তুমি কোন জায়গাটা এখনো পর্যন্ত উইক আছো, সেটা যতক্ষণ না তুমি মক টেস্ট দেবে তুমি বুঝতেই পারবে না। আর আমি মনে করি যে একটা পুরো পেপারের মক টেস্ট একবারে দেওয়ার থেকে তুমি পার্টে পার্টে যখনই ধরো 2-3টে করে চ্যাপ্টার কমপ্লিট করছো, সে যে কোনো সাবজেক্টের হোক, তুমি না ওই সেকশনাল মক টেস্ট গুলো আগে দিতে থাকো। যে চলো আমি 3টে, ধরো সাপোজ হিস্ট্রি পড়ছো তুমি, 3টে হিস্ট্রির চ্যাপ্টার আমি ক্লিয়ার করলাম, কি ধরো সাপোজ কোনো একটা তুমি জিকের বই পড়ছো, যে জিকে বইয়ের সাপোজ আমি 50টা পাতা কমপ্লিট করলাম, এবারে এই 50টা পাতাতে ধরো সাপোজ এখানে হিস্ট্রি আছে কি জিওগ্রাফি আছে, তো তুমি জিওগ্রাফি রিলেটেড কিছু মক টেস্ট দাও, দেখো তোমার ওইখান থেকে কতগুলো কোশ্চেন তুমি পাচ্ছ। সেখানে তোমার বইয়ের উপর একটা ভরসা তৈরি হবে যে হ্যাঁ, এই বইটা যদি আমি ক্লিয়ার করি, আমরা মানুষ না সবসময় টার্গেট বেসড থাকতে আমরা ভালোবাসি। যদি আমরা জানি যে হ্যাঁ এইটা পড়লে আমার হয়ে যাবে, তখন কিন্তু আমার ওইটা পড়ার উপর গুরুত্বটা বেড়ে যায়। এবার তুমি ধরো জানলে যে হ্যাঁ চলো আমি এই বইটার 50টা পাতা পড়েছি, তার মধ্যে হিস্ট্রি থেকে আমি এতগুলো কোশ্চেন এই মক টেস্টে কমন পেয়ে গেলাম, একটা তোমার ওখান থেকে কনফিডেন্স জাগবে, তাহলে এই বইটা আমি শেষ করে দিই, এইটা শেষ করে দিলে কিন্তু আমি প্রচুর কোশ্চেন কিন্তু জিকেতে কমন পেয়ে যাব। এই জিনিসগুলো হেভি কাজ করে। বেশ বেশ বেশ, খুবই ভালো লাগছে বিষয়টা। অনেকগুলো বিষয় আমি জানতে পারছি, অনেক নতুন নতুন বিষয়গুলো, কারণ এই সেকশনাল টেস্ট, যে কটা সেকশন হয়ে গেল, যে কটা চ্যাপ্টার হয়ে গেল, এইটা অনেকে করি না, আমি তো করতাম না। আমরা ভাবতাম আমাদের হ্যাঁ পুরোটা হ্যাঁ, হয়ে যাবে। ফুল টেস্ট দেওয়ার দরকার আছে, এমনটা নয় যে তুমি পুরো সমস্ত সাবজেক্ট গুলো একসাথে নিয়ে টেস্ট দেবে না, দেবে, ওটারও দরকার আছে। নাহলে তুমি পুরোটা যদি টেস্ট না দাও, তুমি তোমার স্পিড সম্পর্কে তুমি জানবে না, তোমার অ্যাকুরেসি সম্পর্কে তুমি জানবে না।
প্লাস তুমি যখন একটা সেকশনাল মক দেবে তুমি ওই প্রেসারটা ফিল করবে না যেটা একটা পুরো পেপারে ফিল তুমি করবে। তোমার ওটা দেওয়ারও দরকার আছে, বাট আমি এটা অ্যাডিশন বলছি যে তুমি সেকশনাল মকও দাও। ঠিক আছে, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি করেছি কিনা জানি না, ভুলে গেছি। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন কিভাবে ব্যালেন্স করবে, এটা হ্যাঁ, করেছিলাম। তুমি এটা একটু আগেই আমরা আলোচনা করেছি। সরি, সরি, ঠিক আছে। তো তোমার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছিল? কারণ তুমিও তো রাজ্য সরকারের অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করেছো, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে করেছো, কোনো কি প্রবলেম হয়েছিল? না, সত্যি কথা বলতে আমি যখন ক্লাস 3-4 এ পড়তাম আরকি, তো তখন আমাদের একটা হয়তো অনেকে জেনে থাকবে মেধা পরীক্ষা বলে একটা পরীক্ষা হয়। ঠিক আছে? স্কুল লেভেলে। তো ওই স্কুল লেভেলে পরীক্ষাগুলোতে যেটা এখন আমাদের কারেন্ট সেন্ট্রালের প্যাটার্ন না? যেরকম ম্যাথ আছে, যেরকম রিজনিং আছে, ইংলিশ আছে, জিকে আছে। তো ওই জিনিসগুলোর প্র্যাকটিস বলতে পারো ওই ক্লাস 3-4 এর মেধা পরীক্ষা দেওয়া থেকে আমার প্র্যাকটিস। আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ। তো ম্যাথটা মোটামুটি ফাউন্ডেশনাল জিনিসটা স্ট্রং ছিল। ওই জন্য আমি বললাম যে আমি ম্যাথ কোনো বই কিনিনি, আমার মোটামুটি ফাউন্ডেশন থেকে সব বেরিয়ে গেছে, আমি ওখান থেকে করেছি। ইংলিশটা বাবা প্রচুর মেরে মেরে পড়াতো, তো সেখান থেকে ইংলিশটা মোটামুটি ফাউন্ডেশন স্ট্রং হয়েছে। জিআইও যারা যারা মোটামুটি একটু ম্যাথে ভালো জিআইটাও হয়ে যায়। আমাকে একটু খাটতে হয়েছে জিকে তে, সত্যি কথা বলতে জিকে আমাকে খাটতে হয়েছে। ওকে, 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 ওকে। এবার আমাদের রাজ্য সরকারের বর্তমান ছেলেদের একটা মিথ হয়ে গেছে, জন্মে গেছে, যে আমি শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষার জন্যই প্রিপারেশন নেবো, সেন্ট্রালের প্রিপারেশন নেব না। এই মিথটাকে ভেঙে কিভাবে বেরিয়ে আসবে? দেখো, একটা জিনিস আমি মানে আমার যারা ইয়েতে আছে, গ্রুপে আছে, তাদেরকে আমি একটা জিনিস বলি যে মোটিভেশনের দরকার। বলে দাদা সেন্ট্রালের পরীক্ষাতে প্রচুর কাট অফ আছে, কি করে পারবো? একটা ভয় লাগে। আমি ওদের একটাই কথা বলি যে ভাই পেটে খিদে আছে তোমার? বলে হ্যাঁ দাদা আছে। আমি বলি তাহলে যদি পেটে খিদে আছে তো তোমার লিমিটেড রিসোর্স থেকে তুমি খাওয়ার সুযোগটা বেশি পাবে, না যেখানে তোমার সুযোগ বেশি সেখানে খাবার খেতে তুমি পারবে? তোমার যেখানে স্টেট গভর্নমেন্টের একটা এক্সাম তুমি দিচ্ছ, তোমার ওখানে লিমিটেড রিসোর্স। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো তুমি যদি তার সাথে সাথে দাও, তোমার খাবারটা বেড়ে গেল, তোমার তুমি খেতে পাবে এই জায়গাটা তো তোমার বেড়ে গেল। ঠিক। তুমি যখনই ধরো স্টেটের এক্সাম গুলো দিচ্ছ, তুমি স্টেটের এক্সাম গুলো দেওয়ার সাথে সাথে সেন্ট্রাল এক্সাম দাও। সেন্ট্রাল এক্সাম দেওয়া মানে তোমার সেখানে সিলেকশনের চান্স বেশি। এবারে ধরো কাট অফ এর কথা অনেকে বলে যে সেন্ট্রালের কাট অফ তোমার অনেক বেশি হয়ে যায়, তার জন্য দাদা পারবো না। ভাই এই ভয় যারা লাগে। সেন্ট্রালের ইয়ে ক্লিয়ার করছে তারা তোমার আমার মতোই ক্যান্ডিডেট। তারাও ঠিক। মানে কোনো আইনস্টাইন এসে এই এসএসসির এক্সাম বা রেলওয়ের এক্সাম দিচ্ছে না। তারাও খুব সাধারণ ঘরের ছেলে। আমি এমনও ক্যান্ডিডেট দেখেছি যে বাড়িতে ঠিক মতো করে খাওয়া দাওয়া জোটে না, মা লোকের বাড়িতে কাজ করে, এরকম ক্যান্ডিডেট আমার চোখের সামনে আছে। অনেকে বলে যে বাড়িতে প্রবলেম আছে দাদা, বাড়িতে ইমিডিয়েট আমার রোজগার প্রয়োজন, না হলে বাড়ি চলছে না। হ্যাঁ, অনেকে জেনুইনলি প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে, বাট সেটা না কোনো ক্রমে তুমি এক্সকিউজ হিসাবে দিও না যে আমি এটার জন্য প্রিপারেশন করতে পারবো না। অনেকজন অনেক বাজে সিচুয়েশনে থেকে এসেও তোমার ওই লেভেলের প্রিপারেশনটা করে। ভাই ইউপিএসসি ক্লিয়ার করে রাখছে লোকজন, তুমি কেন পারবে না? ঠিক। মানে আমার এখানে হচ্ছে মাইন্ড, আমাদের মনটাকে স্থির করতে হবে। আমরা আগেই ভেবে নিয়েছি, একদম। মনে মনেই হেরে গেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট পারবো না। এটাই করতে হবে, কারণ বর্তমানে রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো তো দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে হচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র যদি পুলিশের জন্য আমি বলছি না পুলিশ তোমাকে করতে হবে না, পুলিশ করো। ওরা আবার ভেবে নেয় যে একদম আমি হয়তো একদম একদম। সাথে সাথে সমস্ত প্রিপারেশনটা করা উচিত বলে আমার মনে হয়, এবং আমি সেই দিকেই এগোচ্ছি আস্তে আস্তে। না কোনো সন্দীপ, একদম ভ্যালিড পয়েন্ট। দেখো, আমি কাউকে বলবো না যে ভাই তুমি স্টেটের পরীক্ষা দিচ্ছিলে দেওয়া ছেড়ে দাও, একদম না। তুমি স্টেটের পরীক্ষা দিচ্ছ, দাও। তোমার যখন পুলিশের এক্সাম হবে তুমি পুলিশের এক্সাম দাও, তোমার ডাব্লিউবিসিএস আছে তুমি ডাব্লিউবিসিএস দাও। বাট যেরকম ভাবে এখন কারেন্ট সিচুয়েশন স্টেটের, তোমার এক্সাম গুলো আটকে যাচ্ছে বা বিভিন্ন রকম কেস কাচারির জন্য প্রবলেম হচ্ছে, এই জিনিসের জন্য তোমার বয়সটা তো থেমে থাকছে না। একদমই তাই। এবারে স্টেটের তুলনামূলকভাবে এজ লিমিটটা বেশি থাকে, ঠিক আছে, সেন্ট্রালের তোমার এজ লিমিট তুলনামূলকভাবে কম। এবারে ধরো একটা ক্যান্ডিডেট যার এজটা ধীরে 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 বেড়ে যাচ্ছে, তুমি যদি সেন্ট্রালের যে চান্স গুলো এরকম ভাবে হারাতে থাকো, একটা সময় পর তোমার এমন সিচুয়েশন আসবে যে তুমি চাইছো হয়তো যে না আমি সেন্ট্রালে কিছু একটা এক্সাম দিবার, তোমার কাছে এজ নেই। এখন তোমার যাদের বয়স, আমি সবাইকে একদম ভালোভাবে এই কথাটা বলি যে দেখো তোমার বয়স যদি কম থাকে, তোমার
21 বছর, 22 বছর, 23 বছর কি 25 বছর পর্যন্ত তোমার যদি বয়স, তো এখনো সুযোগ আছে। 25 বছর বয়স হলেও তুমি সেন্ট্রালের প্রিপারেশন নাও। ভাই তুমি স্টেট দাও না, আমি তো বারণ করছি না, তুমি স্টেট দাও। তুমি তার সাথে কিন্তু যেহেতু সেন্ট্রাল লেভেলে তোমার অনেকগুলো এক্সাম হয়, সেই এক্সাম গুলোতে তোমার সিলেকশনের চান্সটা অনেকটা বেশি থাকে। হয়তো এবারে তোমার ধরো মানে বলতে খারাপ লাগে, একটা ডাব্লিউবিসিএস মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একবার পরীক্ষা দেবে 3-4 বছরের আগে কোনো কিছু তোমার ক্লিয়ার হবে না, সবকিছু এখন প্রসেস কমপ্লিট হতে 3-4 বছর। এখন পুলিশের ক্ষেত্রেও হয়ে গেছে। পুলিশ রিক্রুটমেন্টটা তাও কিছুটা ভালো ছিল সত্যি কথা বলতে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা রিক্রুটমেন্টই হতো যেটা মানে মানুষজন ফেয়ার মনে করতো। বাকি রিক্রুটমেন্টের অবস্থা কি সবাই জানে, সেগুলো পাবলিকলি আর নাই বা বললাম, একদমই তাই। পলিটিক্যাল এজেন্ডা তৈরি হয়ে যাবে, এই জিনিসটা আমি চাই না। তো যাই হোক, সবাই জানে। তো আশা করি আমরা আজকে গ্রুপ ডি এবং সেন্ট্রালের যে রেলের যে পরীক্ষা সেটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারলাম আমার বন্ধুদের জন্য। আশা করি প্রত্যেকেই উপকৃত হবে এবং আমাদেরকে এইভাবে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক বিজি শিডিউল থেকে অনেক দিন আগে বলেছিলাম কিন্তু সময় হচ্ছিল না সেইভাবে দাদা। আজকের আলটিমেট কথা হলো, আমি খুবই মানে ভাল লাগছে কথা বলে, খুবই ভালো লাগছে। আহ কিছু কথা আমি বলি। সন্দীপ আমাকে অনেকদিন থেকে বলেছিল, তো সবাইকে আহ মানে সন্দীপকেও এবং তোমার যারা ভিউয়ার আছে তাদেরকেও সরি, কারণ তুমি সেদিন লাইভ স্ট্রিমেও বলেছিলে, বাট একটু বিজি শিডিউল চলছিল, তার জন্য আজকে যখন আমি টাইম পেলাম আর কি, যে হ্যাঁ আজকে রবিবার আছে, আজকে আমার টাইম ফ্রি আছে, আমি সন্দীপকে নিজে থেকে মেসেজ করছি, ভাই তুমি বলছিলে আজকে ফ্রি আছি, আজকে করা যাবে? ও বলছে হ্যাঁ দাদা আজকে করা যাবে, চলো আজকে করি। তো যাই হোক, ইউটিউবে আমরা যখন লাইভ করার চেষ্টা করছিলাম, কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আজকে আমরা এটা রেকর্ডেড ভার্সনে ইউটিউবে আনবো, কোনো অসুবিধা নেই তাতে। আর যারা প্রিপারেশন নিচ্ছ, কারণ একটা জিনিস মনে রেখো সবাই, যে তোমার বয়স কিন্তু তোমাকে আর সেই সুযোগটা দেবে না যে আগে যদি কোনো ভুল করে থাকো সেই ভুলটাকে তুমি শুধরে নেবে। অতএব লাস্টের যে কথাগুলো সন্দীপ বললো, যে একদম প্রিপারেশন যখন নিচ্ছ, স্টেটের এক্সামের প্রিপারেশন নাও, সেন্ট্রালেরও প্রিপারেশন নাও। আর আমি সন্দীপের কয়েকটা ভিডিও দেখলাম, ও মাঠের প্রিপারেশনের ভিডিও দিয়েছে। ভাই যারা আহ পুলিশের এক্সাম দিচ্ছ, বা যারা একটু যেগুলো ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন, যারা আর্মির এক্সাম দিচ্ছ, ভাই ফিজিক্যাল ফিটনেস কি জিনিস আমি নিজেও পুলিশের এক্সাম দিয়েছি, অনেকে জানে না। রানিং প্র্যাকটিস আমিও করেছি। তো যদিও 800 মিটার, ভাই 1600 মিটার ইয়েটা নয়, আমি 800 মিটার প্র্যাকটিস করেছি। এএসআই যেটা তোমার ওয়্যারলেস অপারেটরের ছিল, আহ অনেকে বিশ্বাস করেন 2 মিনিট 17 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম 800 মিটার। তো যাই হোক, আমি জানি মাঠের প্রিপারেশন কি নেয়, অনেকে হালকা ভাবে নেয় জিনিসটাকে। তো যারা পুলিশের প্রিপারেশন বা আর্মির প্রিপারেশন করছো, তোমাদের দেখো রিটেন টেস্টের জন্য তোমার তো প্রিপারেশন দরকারি, বাট মাঠটাকে কোনোদিন হালকা ভাবে নেবে না, ঠিক আছে? তো ও সন্দীপ অলরেডি আপলোড করেছে, ওর কাছ থেকে ওই টিপস গুলো তুমি খুব ভালো মতো পাবে, যেহেতু ও লেগে আছে ওই জিনিসগুলোতে। প্লাস এক্সাম রিলেটেড ও মাঝে মাঝে যেমন জিকে আলোচনা করে, সেই জিকে আলোচনার লাইভ গুলোতে তোমরা থাকবে, তোমরা অনেক উপকৃত হবে। আর তার সাথে সাথে বিভিন্ন রকম আপডেটস, ও আমি দেখি ওর চ্যানেলে বিভিন্ন রকম আপডেটস ও দিতে থাকে। আহ আমি হয়তো সেরকম ভাবে যেগুলো স্টেটের এক্সাম সেগুলো ফলো করতে পারি না, আমার আহ এগুলো পুরোপুরি হচ্ছে সেন্ট্রাল রিলেটেড মেনলি, এসএসসি রেলওয়ে যাই হোক সেন্ট্রাল রিলেটেড। তো স্টেট গভর্নমেন্ট রিলেটেড যে বিভিন্ন রকম ইনফরমেশন হোক, বা এই যে লাইভ জিকে আলোচনা হচ্ছে, বা তোমার এই যে ফিজিক্যাল টেস্টের ইয়েগুলো হচ্ছে, মানে ওয়ান ইন প্যাকেজ একদম তুমি ওর চ্যানেল থেকে পাবে। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি আমার চ্যানেলেও এটা শেয়ার করব, তো যারা এই ভিডিওটা দেখছো তারা সন্দীপের চ্যানেলটা ওরা সাপোর্ট করান। সব থেকে বড় কথা হচ্ছে সন্দীপ, অ্যাডভান্স কংগ্রেচুলেশন, তোমার হয়তো হার্ডলি 100 সাবস্ক্রাইবার বাকি আছে 10,000 সাবস্ক্রাইবার হতে, তো তার জন্য তোমাকে আগাম শুভেচ্ছা। আর যারা এখনো পর্যন্ত ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। 10,000-এ সবাই মিলে সেলিব্রেট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। এবং আমি শেষ করবার আগে আরেকবার বলি, দাদার একটি চ্যানেল রয়েছে যেটা ফরমার এসএসসি অফিসিয়াল বলে, সেটাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ওই যে আমি টেলিগ্রামটা গ্রুপে রয়েছি দাদার, সেখানে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকে অনেক প্রবলেম সেখানে জানায় এবং প্রত্যেকেরই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করে দাদা। আমি দেখেছি এটা খুব ভালো, অনেক ইউটিউবার করে না। ঠিক আছে, যার যা প্রবলেম খুঁটি সমস্ত প্রবলেমের উত্তর সেখানে দেয় টেলিগ্রাম গ্রুপে। এবং দাদার চ্যানেলটাও অবশ্যই ফলো করবে। সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এ টু জেড সমস্ত ডিসকাশন সেই গ্রুপে হয়, সেই চ্যানেলে হয়। ফরমার এসএসসি ডিভি অফিসিয়াল, তাই তো দাদা?
হ্যাঁ, চ্যানেল তো ওটাই। যাই হোক, যাদের হয়তো প্রয়োজন হবে আমি ওই জন্য বলি না নিজের চ্যানেল ইয়ে করার জন্য। ভাই যদি আমার কনটেন্ট আছে, যদি কনটেন্ট কারো ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করো, নাহলে স্কিপ করে বেরিয়ে যাও। আমার না, না, এটুকুই কথা। সত্যি তুমি যেইভাবে বলো প্রত্যেকের, ওরা তো সব প্রত্যেকে হিন্দিতে কথা বলে, ইভেন কিছু জন ইংলিশে বলে। আমি ওদের ইংলিশটা পড়ি, আমার ইংলিশে একটু প্রবলেম আছে বলে যা প্রত্যেকে যে মেসেজ করে ইংলিশে, আমি প্রত্যেকটা রিডিং পড়ি। সেটাতে কিন্তু আমার বেশ উপকার হয়। এটা আমি বললাম আজকে। না, আমার এটাই। কাছে তো ৩ টে ল্যাঙ্গুয়েজই আসে। হিন্দি, ইংলিশ তো আসেই। বাংলা অনেকে বাংলায় কোয়েশ্চেন করে আমাকে। যারা জানে আরকি। এবার অনেকে জানে না আমি ওয়েস্ট বেঙ্গলের। তো হুম। সেই জন্য আমাকে ইয়ে করতে পারে না, হয়তো বাংলাতে জিজ্ঞাসা করে না, হয়তো ইভেন বাঙালি নাম দেখে বুঝতে পারছি যে ও তো ভাই পিওর বাঙালি, তা সত্ত্বেও আমাকে হিন্দিতে কোশ্চেন না জানে, কি করবে ও? ও হিন্দিতে কোশ্চেন করছে কি ইংলিশে কোশ্চেন করছে। তারপরে এবার অনেক সময় আমি একটু মজা করে এই জিনিসটা করি আরকি। দেখলাম বাঙালি টাইটেল, ও হয়তো আমাকে হিন্দিতে কোশ্চেন করছে, উত্তরটা আমি ওকে বাংলায় দিই। বেশ, বেশ, বেশ। বেশ খুবই ভালো লাগলো। এটা বেশি বড় করব না, যেহেতু রেকর্ডিং একদম। এতে যাচ্ছে, রেকর্ডিং যাচ্ছে। তো এখানেই শেষ করব। আশা করি অনেকের হেল্প হবে, এবং কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যথাসাধ্য একদম। চেষ্টা করব উত্তর দেওয়ার। জয় চলো, হিন্দ। টাটা।